ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, তোমরা যারা 11-এ পরীক্ষা দিলে এবং দেওয়ার পরে তোমরা যারা থার্ড সেমিস্টারে উঠলে অর্থাৎ 12-এ, তো তোমাদের ইতিহাস বিষয়ের যে নতুন সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি নিয়েই মূলত আজকের আলোচনার বিষয়। দেখো, তোমাদের ইতিহাসে তোমাদের দুটো অধ্যায় রয়েছে। দুটো অধ্যায় থেকে 20 নম্বর করে 20+20 অর্থাৎ 40 নম্বরের এমসিকিউ কোশ্চেন হবে, অর্থাৎ 40 নম্বর তোমাদের এমসিকিউ পরীক্ষা হতে চলেছে। এমসিকিউ মানেই তোমাদের সিলেবাস সম্বন্ধে কিন্তু স্বচ্ছ ধারণা থাকা অতি আবশ্যক। আরেকটা বিষয়, তোমাদের পরীক্ষা কিন্তু তোমরা যে স্কুলে পড়ছো সেখানে আর কিন্তু পরীক্ষা হবে না, অর্থাৎ থার্ড সেমিস্টার কিন্তু তোমাদের ভিন্ন স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষা দিয়ে আসতে হবে। অর্থাৎ বুঝতেই পারছো, তোমাদের কিন্তু কোশ্চেনপত্রও এরপরে বোর্ড করবে, অর্থাৎ বোর্ড কিন্তু তোমাদের কোশ্চেন সিলেক্ট করবে। সেক্ষেত্রে তোমাদের টেক্সট যদি তুমি না পড়ো তাহলে কিন্তু এই এমসিকিউ কোশ্চেন মানে কি বলবো, প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন। তো সেজন্য যেটা প্রয়োজন, সিলেবাসটাকে ভালো করে আগে নখদর্পণে রাখা। দেখো, তোমাদের এরপরে আলোচনাটা শুরু করি। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, ইউনিট 1, ইউনিট 2। তো প্রথম অধ্যায়ে তোমাদের 3টি ভাগ রয়েছে এবং দ্বিতীয় অধ্যায়েও তোমাদের 3টি ভাগ রয়েছে। তো প্রথম অধ্যায়ে 1.1-এ রয়েছে তোমাদের কি ভ্রমণকারীদের চোখ দিয়ে, অর্থাৎ দশম থেকে সপ্তদশ শতকের মধ্যে যেসব বিদেশি পর্যটকরা এসেছিলেন এবং ব্যবসায়ীরা এবং ভারত সম্বন্ধীয় তারা যেসব লেখালেখি করেছেন, সেই তাদের লেখালেখির ভিত্তিতে ভারতের সমাজ এবং রাজনীতি এইটা কিন্তু আমাদের পড়তে হবে। তো তৎকালীন সময় এসেছিলেন, যেমন যদি বলা হয় তো তোমার 1442 খ্রিস্টাব্দে এসেছিলেন বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন ইতালীয় পর্যটক নিকোলাই কোন্টি। এছাড়াও এসেছিলেন পারস্য থেকে আব্দুল রজ্জাক। 1443 খ্রিস্টাব্দে তিনি বিজয়নগর রাজ দ্বিতীয় দেবরায়ের সময়ে ভারতে এসেছিলেন। এছাড়াও এসেছিলেন ফরাসি ডাক্তার ফ্রাঁসোয়া বার্নিয়ে। তিনিও কি বলবো, ভারতের বিস্তীর্ণ অঞ্চল পরিভ্রমণ করেছিলেন এবং ভারত সম্বন্ধীয় লেখালেখি করেছিলেন। এছাড়াও তোমরা দেখে থাকবে যে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসাবে 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন স্যার টমাস রো। এছাড়াও এসেছিলেন কি বলে তেভারনিয়ের। তারপরে হচ্ছে তোমার নিকোলো ভেনেসিয়ান মানুচি, একজন ইতালীয় পর্যটক। তো এদের মূলত বৃত্তান্তগুলি আমাদের পড়তে হবে, খুব খুঁটিয়ে পড়তে হবে। এরপরে তোমাদের 1.2-এ যা রয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক সংমিশ্রণ তোমাদের পড়তে হচ্ছে। এখানে পড়তে হবে তোমাদের ভক্তিবাদ, সুফিবাদ, নাথ, যোগী, বৈষ্ণব ধর্ম এবং শৈব ধর্ম, এদের কি প্রভাব। ভক্তিবাদ, সুফিবাদ, এদের মানে কি বলবো, এরা যে কথাগুলি তুলে ধরছে, অর্থাৎ মানে কি বলবো, তারা যেটা তুলে ধরছে যে সকল ধর্মের মধ্যে তারা সমন্বয়ের একটা বার্তা তুলে ধরছেন, বা তারা যেটা তুলে ধরছেন জাত, বর্ণ, ভেদাভেদ, এগুলির তারা ঊর্ধ্বে এসে মানে কি বলবো, এগুলির ঊর্ধ্বে উঠে তারা মতবাদ দিচ্ছেন। তো এইগুলি তোমাদের দেখতে হচ্ছে।
তার সাথে সাথে তোমাদের 1.3-তে যেটা রয়েছে বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি সাম্রাজ্য এগুলো কখন গড়ে উঠছে দেখো, আমরা দেখব সুলতানি শাসনকালে মোহাম্মদ বিন তুগলক যখন রাজত্ব করছে সেই সময়ে কিন্তু দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি সাম্রাজ্য এই দুটি সাম্রাজ্য কিন্তু গড়ে উঠছে। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে হরিহর এবং বুক্কো, শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে কৃষ্ণদেব রায় এবং শেষ শাসক হচ্ছে তৃতীয় রঙ্গ। আচ্ছা, তারপর তোমাদের বাহমনি সাম্রাজ্যের উত্তরসূরি দেশ সম্বন্ধে পড়তে হচ্ছে। এখানে তোমাদের শিল্প সাহিত্য, তোমার কি বলবো, সমাজ, তার সাথে সাথে তোমার স্থাপত্য ভাস্কর্য, এগুলোই তোমাদের পড়তে হচ্ছে, যেখান থেকে তোমাদের 20 নম্বর এমসিকিউ আসছে। অর্থাৎ ফার্স্ট ইউনিট থেকে তোমাদের 20 নম্বর এমসিকিউ, 20টি প্রশ্ন আসবে। এরপরে তোমাদের সেকেন্ড ইউনিট অর্থাৎ দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের রয়েছে 2.1 রয়েছে 19 ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। দেখো তোমরা এর আগের সেমিস্টারে পড়েছো কুসেড বা ভৌগোলিক আবিষ্কার। তোমরা সেখানে দেখেছো যে ইউরোপে নবজাগরণ ঘটার ফলে মানুষের মধ্যে কি বলবো যুক্তিবাদ এবং মানবতাবাদ এই জিনিসগুলোর মানে কি বলবো আসছে। তো তোমার যুক্তিবাদী মন মানুষের গড়ে উঠছে এবং জানার চাহিদা মানুষের মধ্যে যেমন কি বলবো গভীরভাবে দেখা যাচ্ছে। তার সাথে সাথে তোমার বিভিন্ন নতুন দেশ আবিষ্কারের একটা চাহিদাও দেখা দিচ্ছে। তার সাথে সাথে তারা ব্যবসা বাণিজ্য সূত্রে হোক বা প্রচুর ধনসম্পত্তি লাভের আশায় হোক বা উপনিবেশ স্থাপনের আশায় হোক, তারা কিন্তু ভৌগোলিক অভিযানে পাড়ি দিচ্ছে। তো এইরকমই তোমরা দেখবে যে 1498 খ্রিস্টাব্দে তোমার দক্ষিণ ভারতের কালিকট বন্দরে ভাস্কো ডা গামা ভারতে পদার্পণ করেন এবং সেই সূত্র ধরেই আস্তে আস্তে তোমার আমরা দেখতে থাকবো কি বলবো পর্তুগাল, স্পেন, ডেনমার্ক অর্থাৎ ডাচ, ওলন্দাজ, তার সাথে সাথে তোমার ডেনমার্ক কি বলবো তারপরে তোমার ইংরেজরা পরবর্তীকালে তো তোমার আসতে থাকছে এবং ভারতে তারা উপনিবেশ স্থাপন করছে এবং এই উপনিবেশ স্থাপন করার মধ্যে দিয়ে তারা আস্তে আস্তে মানে কি বলবো বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে তারা কিন্তু মানে অর্থাৎ ভারতের সর্বেসর্বা হয়ে উঠছে। তারপরে তোমাদের দ্বিতীয় পয়েন্টটা রয়েছে কি 2.2 এখানে রয়েছে তোমার উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি। অর্থাৎ এখানে তোমাদের বর্ণবাদ বা তোমার কি বলবো তারা যে তাদের রাজনৈতিক ভিত্তি কী ছিল সেই জিনিসগুলো তোমাদের পড়তে হচ্ছে। এখানে তোমাদের কি বলবো সাম্রাজ্যবাদ সম্পর্কেও পড়তে হবে। তার সাথে সাথে তোমার কি বলবো অর্থনৈতিক আধিপত্যটাও তারা কীভাবে স্থাপন করছে সেই জিনিসটাও তোমাদেরকে দেখতে হবে। অর্থাৎ বিভিন্ন তারা জমি জরিপ, চিরস্থায়ী বন্দোবস্ত এই সব জিনিসগুলো তোমাদেরকে কিন্তু দেখতে হবে। তার সাথে সাথে তোমার ঔপনিবেশিক নিয়ন্ত্রণের হাতিয়ার, এইখানে তোমাদের বিভিন্ন আইনগুলি সম্বন্ধে পড়তে হচ্ছে। তার সাথে সাথে তোমার কি বলবো আমলাতন্ত্র, পুলিশি ব্যবস্থা, তার সাথে সাথে সেনাবাহিনী এই জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হচ্ছে, ভালো করে পড়তে হচ্ছে। কারণ তোমার ঔপনিবেশিক সরকার ভারতে ব্যবসা বাণিজ্য করার সূত্রে এসে তারা যখন রাজনৈতিক আধিপত্য স্থাপন করছে তার ফলে কিন্তু তারা ভারতের সর্বেসর্বা হয়ে উঠছেন। এর ফলে তারা কি বলবো আইন ব্যবস্থা বলো, পুলিশি ব্যবস্থা বলো, সেগুলোকে ঢেলে সাজাবার একটা কি বলবো সাজাবার ব্যবস্থা নিচ্ছে। তো এক্ষেত্রে যদি আমরা ধরি যে লর্ড কর্নওয়ালিস তিনি বাংলায় কী করছেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করছেন এবং পুলিশি ব্যবস্থার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। এছাড়াও তোমার কি বলবো লর্ড ওয়ারেন হেস্টিং, লর্ড ওয়েলেসলি এরাও কিন্তু পরবর্তীকালে বিভিন্ন আইন এবং কি বলবো আইনের মাধ্যমে তারা ভারতকে আরও কীভাবে শোষণ এবং শাসন চালানো যায় সেইটা কিন্তু তারা
দিকে দৃষ্টি নিক্ষেপ করছে। তো এই সব বিষয়গুলি তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে, এগুলি খুঁটিয়ে তোমাদের পড়তে হবে। এরপরে বলে নিই তোমাদের কি বলবো, তাহলে এই সেকেন্ড ইউনিট থেকেও তোমাদের 20 নম্বর, অর্থাৎ কি বলবো, প্রথম অধ্যায় থেকে 20 নম্বর, দ্বিতীয় অধ্যায় থেকে 20 নম্বর, টোটাল তোমাদের 40 নম্বরের এমসিকিউ থাকছে। প্রতিটা প্রশ্নে তোমাদের 4টি করে অপশান থাকবে, তোমাদের কারেক্ট অ্যান্সার চুজ করে নিতে হবে। এইভাবে তোমাদের পরীক্ষাটি হবে। তোমাদের সকলকে বেস্ট অফ লাক। ভালো করে পড়াশুনো করতে থাকো, যার ফলে তোমাদের কিন্তু খুবই ফলাফল ভালো হবে আশা রাখছি। আর কি বলবো, এরকম ভিডিও তোমাদের মূলত দেওয়া হবে আমার এই চ্যানেল থেকে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। পরবর্তী ভিডিও আর কয়েকদিনের মধ্যেই চলে আসবে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।